আজ থেকে গত কয়েকদিন আগে আমরা যখন স্যামসাং গ্যালাক্সি A73 ফোনটার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই ফোনটা সম্পর্কে আমরা শেয়ার করেছিলাম। কিন্তু এই ফোনটা আমি বেশ কিছুদিন ধরে আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। আজকে এই ফোনটা ব্যবহারের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। স্পেক শিট জানার জন্য, ফোনটায় কি স্পেসিফিকেশন রয়েছে খাতায় কলমে, সেগুলো জানার জন্য তো আমাদের ওই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা রয়েছে, ওটা একবার দেখে নিতে পারেন। এই ফোনটা প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার লুকস এবং ডিজাইন। খুবই সুন্দর এবং মিষ্টি কালারের সাথে ফোনটা লঞ্চ হয়েছে। ফোনটা দেখতে সুন্দর, এছাড়াও ফোনটা আরও একটা প্লাস পয়েন্ট, ফোনটা খুবই হালকা। আমরা 184 গ্রামের ওজনের একটা ফোনকে আজকে হালকাই বলতে পারি। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A73 স্যামসাংয়ের এখনও পর্যন্ত লঞ্চ হওয়া এ সিরিজের মধ্যে সব থেকে স্লিমেস্ট ফোন। হ্যাঁ, জিরো ফিগার মেনটেন করেছে বলতে পারেন। যাই হোক, এই ফোনটা স্লিম হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণ স্যামসাং এখানে ইউজ করেছে তাদের 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। হ্যাঁ, আমরা ন্যাচারালি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাই, আর সুপার অ্যামোলেড প্লাস যে ডিসপ্লেটা, সেটা সুপার অ্যামোলেড ডিসপ্লের থেকে 30% কিন্তু পাতলা হয়। তো সেই জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট হালকা হয়েছে এবং পাতলা হয়েছে। এবং সুপার অ্যামোলেড প্লাস হওয়ার জন্য আমরা ডিসপ্লেতেও বেশ কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি। এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লে আমি বলতে পারি, কারণ স্যামসাং তার ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেতে যে কালার অ্যালগোরিদম ইউজ করে, ঠিক সেই কালার অ্যালগোরিদমই কিন্তু স্যামসাং গ্যালাক্সি A73 ইউজ করেছে। এছাড়াও আমি বলতে পারি যে ডাইরেক্ট সানলাইটে ফোনটা যখন আমি ইউজ করেছি, কোনো রকম অসুবিধা হয়নি, কারণ এখানে 800 নিটসে পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়াও 120 হার্টজের রিফ্রেশের স্মুথ হ্যান্ডেল করতে পারছিল। আমি যখন এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশানে শিফট করছিলাম, তখন সেটা কিন্তু মাখনের মতো চলছিল। এছাড়াও বলবো ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। আমি এই ফোনটা এখনও পর্যন্ত কোনো রকম স্ক্রিন গার্ড ছাড়া ইউজ করে দেখেছি, কোনো রকম স্ক্র্যাচ কিন্তু আসেনি। তবে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনি ফোনটা হাতে পাওয়ার পর অবশ্যই স্ক্রিন গার্ড লাগিয়ে নেবেন। এছাড়াও এই ফোনটা কনস্ট্রাকশনের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে। বিল্ড কোয়ালিটিতে স্যামসাং কিন্তু এবার কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি। মানছি পলিকার্বনেট ফ্রেম রয়েছে, পলিকার্বনেট বডি রয়েছে, কিন্তু স্যামসাং এখানে IP67 রেটিং দিয়েছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি রীতিমতো এই ফোনটা কিন্তু জল দিয়ে ধুয়েছি, তো সেক্ষেত্রে ফোনটা এখনও পর্যন্ত কিছু হয়নি। IP67 রেটিং প্রোটেকশনের দিক থেকেও বেশ কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি A73-কে। যাই হোক, এই ফোনটায় মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে একটু কথা বলে নিই। এখানে সুপার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পেয়েছি। এখানে যেহেতু ডিসপ্লে বড় এবং অ্যামোলেড ডিসপ্লে, তাও স্যামসাংয়ের তৈরি, তো সেক্ষেত্রে আমরা একটা ক্রাঞ্চি কালার পেয়েছি। আমি ইউটিউবে ভিডিও দেখেছি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমও ইউজ করেছি। ফুল এইচডি প্লাস কন্টেন্ট উপভোগ করতে পারবেন। আমি ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলেও কোনো রকম সমস্যা পাইনি। এছাড়াও ডিসপ্লের যে বেজেলগুলো ছিল সেগুলো যথেষ্ট পাতলা। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার কিন্তু দারুণ হতে পারে স্যামসাং গ্যালাক্সি A73-র জন্য। আর মনে রাখবেন, আমি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস থেকে এখানে শিফট করেছি। সুতরাং ডিসপ্লে নিয়ে আমার কোনো রকম প্রবলেম হয়নি। তবে হ্যাঁ, বারবারই বলি, ডিসপ্লের উপর শুধুমাত্র মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নির্ভর করে না, তার জন্য লাগে সাউন্ড কোয়ালিটি। একেবারেই কিন্তু এখানে পিছিয়ে নেই স্যামসাংয়ের A73। এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। হ্যাঁ, এয়ারপিসের যে স্পিকারটা সেটা খানিকটা হালকা বাজে, কিন্তু নিচের দিকে যে বটম ফায়ারিং স্পিকারটা আছে সেটা কিন্তু যথেষ্ট লাউড। মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার ছিল। ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল যে শটগুলো ছিল সেগুলো দারুণভাবে হ্যান্ডেল করতে পারছিল। তো সেক্ষেত্রে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স টপ নচ ছিল স্যামসাং গ্যালাক্সি A73-র জন্য। এরপরে আসবো এই ফোনটার সব থেকে বড় প্লাস পয়েন্টে, এই ফোনটার ক্যামেরা সেকশন। এখানে মনে রাখতে হবে, এখনও পর্যন্ত স্যামসাং তাদের যত স্মার্টফোন লঞ্চ করেছে তাদের মধ্যে সব থেকে কম দামি স্মার্টফোন, যেখানে তারা 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। এবং যে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, কি বলবো, দারুণ পারফর্ম করছে। এখানে ডে লাইটে আমি যখন ছবি তুলেছি, ছবির শার্পনেস কিন্তু অসাধারণ ছিল। এমনকি যে কালারগুলো, সেগুলো অ্যাকচুয়াল কালার রিপ্রোডাকশনের চেষ্টা করছিল। 108 মেগাপিক্সেলের ছবি আমি খানিকটা জুম করলেও কিন্তু তেমন ফেটে যাচ্ছে না। তার থেকেও বড় কথা, আমি যখন পোর্ট্রেট ইমেজ ক্যাপচার করছি, এখানে 5 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর দেওয়া হয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। আমি যখন পোর্ট্রেট মোডে ছবি তুলছি, এখানে S2S ডিরেকশন দেখুন একদম পারফেক্ট দিচ্ছিল। কিন্তু এই ফোনটার যে ম্যাক্রো সেন্সর, সেটাও কিন্তু বেশ কাজের। আপনি দারুণ ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। এখানে 1.5 সেন্টিমিটার থেকেও কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফি করা যায়। আমার যে জিনিসটা ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে এখানে ভালো লেগেছে, এটা কিন্তু এডজ মিস করে না। তার থেকেও বড় কথা, খুব তাড়াতাড়ি এটা ফোকাসে নিয়ে নেয়। এছাড়াও আমি বেশ কিছু ম্যাক্রো শ্যুট ক্যাপচার করেছি, যেগুলো আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে অরিজিনাল ইমেজগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। এরপর আরও একটা সেন্সর আছে, এবং সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, যেটা শার্পনেস ঠিকঠাক ছিল। এমনকি মেন ক্যামেরার সাথে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কালার শিফটও কিন্তু খুব একটা হচ্ছিল না। এছাড়া এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে আরও একটা সুবিধা আছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও এর ভিডিও মোডে
আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে 1x এবং 2x পর্যন্ত শিফট করতে পারবেন। এছাড়াও ভিডিও ক্যামেরার কথা যখন চলে এলাম তখন বলে দিই এখানে আপনি 4K ভিডিও ক্যামেরার সাপোর্ট পাবেন এবং আপ টু 60 FPS কিন্তু সাপোর্ট করে। এছাড়াও সেলফি ক্যামেরার ক্ষেত্রে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানেও আপনি 4K 30 FPS এরই সাপোর্ট পাবেন। তবে এত কিছুর পরও এই ফোনটার ক্যামেরা সেকশনে আরও একটা স্পেশাল ফিচার্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন শুধুমাত্র যে ইমেজ ক্যাপচারের ক্ষেত্রে কাজে লাগে এমনটা নয়, ভিডিও শ্যুট করার ক্ষেত্রেও কাজে লাগে। আমি যে ভিডিও ফুটেজটা এখানে ক্যাপচার করেছি এটা কিন্তু 1080p 60 fps এ রেকর্ড হচ্ছে। এখানে দেখুন স্টেবল ফুটেজ কিন্তু প্রোভাইড করছে। এছাড়াও বলবো এর ওআইএস হওয়ায় এখানে নাইট মোডে যখন আমি ছবি তুলছি সেই ছবিগুলো কিন্তু ক্রাঞ্চি কালার প্রোভাইড করতে পারছিল। নাইট ফটোগ্রাফি দারুণভাবে করা যাচ্ছে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের জন্য। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটা সত্যি আমার কাছে একটা স্পেশাল ফোন হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা ক্যামেরা লাভার এই ফোনটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে পারেন। এ তো গেল রেয়ার ক্যামেরার কথা। এবার যদি আমি ফ্রন্ট ক্যামেরায় সেলফি ক্যামেরার কথা বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, স্ক্রিন অপটিমাইজেশন দারুণ ছিল। এখানে বিউটি মোড আছে, সেই বিউটি মোডটাকে আপনি এনাবেল করলে তবে সেটা আপনার ফেসটাকে স্মুথ করে দেবে, না হলে কিন্তু একদম আপনার অরিজিনাল স্কিন যে কালারটা সেটাই কিন্তু এখানে প্রোভাইড করতে পারে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো কাজ করেছে এবং সেলফি ক্যামেরার ডাইনামিক রেঞ্জও কিন্তু এখানে যথেষ্ট ভালো ছিল। আমি ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটাতে সত্যিই ইমপ্রেসড। এছাড়াও আরও একটা ব্যাপারে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এখানে স্যামসাং হাই বিট সিম স্লট ইউজ করেছে। আমরা এই প্রাইসের অন্যান্য ফোনে কিন্তু ডুয়েল সিম স্লট পাই, সেখানে কোনো রকম এক্সটার্নাল এসডি কার্ড অ্যাড করা যায় না, কিন্তু এখানে আপনি চাইলে আপনার মাইক্রো এসডি কার্ড লাগিয়ে এই ফোনটার মেমোরি বাড়িয়ে নিতে পারবেন। যদিও বেস ভ্যারিয়েন্টে 8GB 128GB রয়েছে। এরপর যদি আমরা ফোনটা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা জানেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর দেওয়া হয়েছে। আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতায় বলি, আমি যেহেতু হেভি ইউজার, আমার এখনও পর্যন্ত একটা অ্যাপ্লিকেশনও কিন্তু ক্র্যাশ করেনি। ইউটিউবের জন্য আমার মোটামুটি 40 থেকে 50টা অ্যাপ্লিকেশন এখানে ইউজ করতে হয়। ইউটিউবের জন্য নয়, আমি ডেইলি লাইফে 40 থেকে 50টা অ্যাপ্লিকেশন ইউজ করি, কোনো দিনের জন্য আমার মনে হয়নি এই ফোনটা একটুও ল্যাগ করছে। এছাড়াও অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড সেটাও যথেষ্ট ভালো ছিল। এছাড়াও আপনারা জানেন এই ফোনটা কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রেও বেশ কিছুটা অ্যাডভান্স, কারণ এখানে স্যামসাং ইউজ করেছে তাদের নিজস্ব One UI 4.1 আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। সমস্ত আধুনিক যে ফিচার্সগুলো সেগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও সিকিউর ফোল্ডার রয়েছে। সিকিউর ফোল্ডারের ভেতরে আমার প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো খুবই পার্সোনাল সেগুলো আমি রেখে দিই এবং সেগুলোকে আমি স্ক্রিন লক করে রেখে দিতে পারি। আমি যখনই সিকিউর ফোল্ডার ওপেন করব তারপরেও কিন্তু এক্সট্রা একটা পাসওয়ার্ড চাইবে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করার জন্য। এই ধরনের ফিচার্স রয়েছে, স্যামসাং পে, স্যামসাং মিনি রয়েছে, NFC সাপোর্ট রয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, আপনাদের এই ব্যাপারটায় কনফিউশন তৈরি হয় এই ফোনটা যারা গেম খেলি তাদের জন্য নেওয়া ঠিক হবে। দেখুন, আমি মোটামুটি প্রফেশনাল গেমার নই, আমি টুকটাক গেম খেলতে ভালোবাসি। আমি যখন অফ টাইমে থাকি আমি পাবজি, BGMI বা বিভিন্ন ধরনের অ্যাসফল্ট গেম কিন্তু খেলি, তো সেক্ষেত্রে আমার কোনো রকম অসুবিধা হয়নি। এটা হেভি গেমিংও আপনাকে করে দেবে, কিন্তু মনে রাখতে হবে প্রফেশনাল গেমার যদি আপনি হন তাহলে এই ফোনটার থেকে অনেক বেটার অপশন হয়তো এই প্রাইস রেঞ্জে আছে। আমি পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বলছি না, মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তবে সফটওয়্যারের ক্ষেত্রে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে এবং সফটওয়্যারের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা আমরা চাই একটা ফোনের থেকে অ্যাসিওরেন্স যে কত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট তারা দেবে। এখানে 4 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে, যেটা অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট। সুতরাং আমি একটা স্মার্টফোন কিনছি এবং সেক্ষেত্রে 4 বছর পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্ত যে এই ফোনটা আমার আপডেটেড থাকবে এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। প্রথমেই বলেছি প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটা ইউজ করছিলাম, তো সেক্ষেত্রে আমি কল কোয়ালিটি চেক করেছি, আমি বিভিন্ন লো নেটওয়ার্ক কনজিউম এলাকায় গেছি, তো সেক্ষেত্রে কল কোয়ালিটিতে কোনো রকম প্রবলেম হয়নি। এখানে কিন্তু কোনো রকম সৎ কল ডায়ালার ইউজ করা হয়নি। হ্যাঁ, এখানে এখনও পর্যন্ত স্যামসাং অসৎ রয়ে গেছে। এখানে আপনি স্যামসাংয়ের নিজস্ব One UI কল ডায়ালার পাবেন, যেখানে আপনি কাউকে না জানিয়ে তার কলটা রেকর্ড করতে পারবেন। এছাড়াও সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা কোয়াইট ফাস্ট কাজ করছে, এমনকি সেটা অ্যাকুরেট রয়েছে, হাতে টুকটাক ঘাম হলেও কিন্তু সেটা কাজ করে যায়। তবে আমার দৈনন্দিন জীবনে এই ফোনটার কয়েকটা ফিচার্স কিন্তু খুবই কাজে লেগেছে। র্যাম এক্সপেনশন রয়েছে, সেটা আমার খুব একটা কাজে লাগেনি, কিন্তু হ্যাঁ এই ফোনটার এডিটিং মোডে অর্থাৎ গ্যালারি মোডে দুটো ফিচার্স রয়েছে। একটা ছবি রিমাস্টার করা যায় আর একটা হচ্ছে ফটো ইরেজার। ধরুন কোনো একটা লো কোয়ালিটির ফটোগ্রাফ আপনার ফোনে রয়েছে, সেটাকে আপনি রিমাস্টার করে ওই ছবিটাই কিন্তু অনেক এনহ্যান্স করতে পারেন। সেটার ইমেজ কোয়ালিটি অনেক এনহ্যান্স হয়ে যায়, এমনকি সেই পিক্সেলগুলো আরও বেশি এনহ্যান্স হয়ে যায়, ফলে ছবিটা দেখতে ভালো লাগে। এছাড়াও ধরুন আপনি একটা ছবি তুলেছেন, আনওয়ান্টেড কোনো অবজেক্ট আপনার ছবির মধ্যে চলে এসেছে, সেগুলোকে আপনি ইরেজ করতে পারবেন, তার জন্য আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার হবে না। এই ফোনটার সেই সুবিধাগুলো রয়েছে যেগুলো বাস্তব জীবনে সত্যিই আমার এফেক্টিভ লেগেছে। এরপরে যদি সারাদিনের ব্যাটারি কনজাম্পশনের কথা বলি তাহলে মোটামুটি একবার
চার্জ দিলে 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। আমি মোটামুটি সকালবেলা চার্জ করে অফিসে গেছি, 5000 mAh ব্যাটারি রয়েছে, তো সারাদিনের ব্যাটারি ব্যাকআপ আমি পেয়ে গেছি। এছাড়াও এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা টাইম নিয়ে নিচ্ছে 0 to 100% চার্জ হতে। আমার মনে হচ্ছে আরেকটু যদি বেটার অপটিমাইজেশন দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। যাই হোক, এরপর সবশেষে কনক্লুশনে আসার পালা। এই ফোনটা কি আমাদের জন্য কেনা ঠিক হবে? প্রথমেই বলি, আগে আপনাকে ঠিক করতে হবে আপনি ফোনটা কি কাজের জন্য ইউজ করবেন। আমরা বেশিরভাগ মানুষই আছি যারা কিন্তু গেমিংয়ের জন্য স্মার্টফোন কিনি না। আমরা বেশিরভাগ মানুষ আছি যারা একটা ভালো স্মার্টফোন এক্সপিরিয়েন্সের জন্য কিনি, একটা ভালো ক্যামেরার জন্য স্মার্টফোন কিনি। তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হতে পারে, এমনকি একটা স্টাইলিশ ডিজাইন, একটা সুইটেস্ট কালার। সো এই সমস্ত দিকগুলো বিচার করলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A73 আপনার জন্য পারফেক্ট। তবে হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে বেশ কিছুটা দাম বেশি, তবে আপনি চাইলে বিভিন্ন অফার কাজে লাগিয়ে এই ফোনটা একদম ঠিকঠাক দামে কিনতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে 37,000 রুপির আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটা চলে আসছে অফার পিরিয়ড কাজে লাগালে। এরপর ওভারঅল ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও যদি আপনার মনে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।